আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। সো মেয়ে দিয়েছেন, অনেক ভালো আছি। তো যাক, আল্লাহ ভরসা, গাড়ি নিয়ে বের হইতেছি। পার্টি অলরেডি ফোন দিছে, 1 মিনিট কথা বলি। দেন উনি খুব তাড়াহুড়া লাগাই দিছে, ফোনের উপরে ফোন দিতেছে, ফোন দিয়ে পাগল বানায় ফেলাই দিছে আর কি। দেখি কি বলে আর কি, 1 মিনিট কথা বলে আর কি। ফোনও রিসিভ হইতেছে না, দেখছেন কি একটা অবস্থা। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এই যে আমি বেরোছি, হ্যাঁ 10 মিনিট লাগবে সর্বোচ্চ আসতে। আচ্ছা ভাই বলেন। হ্যাঁ হ্যাঁ, 20-এর মডেল গাড়ি, হাইস। হ্যাঁ আচ্ছা হ্যাঁ আচ্ছা ভাই, আমি একটু বড় কল দেই ভাই। হ্যাঁ ওকে ভাই। দেখছেন, পার্টি ফোন দিয়ে তার ওরা লাগাই দিচ্ছে। ওনার গাড়ি হচ্ছে 23-এর মডেল, গাড়ি গ্যাসে চলতেছে, এই জন্য আমাকে যাইতে হবে আর কি। দেখছেন তারা ওরা আর কি, গ্যাসে না চললে ভাই আমি কি করুম। এখন ওনার গাড়ি হচ্ছে 23-এর মডেল, এই জন্য আমাকে ফোন দিচ্ছে, ভাই একটু তাড়াতাড়ি আসেন। খুব তাড়াতাড়ির মধ্যে যাইতেছি, আজকে কিন্তু এয়ারপোর্টে যাইতেছি গোষ্ঠী মারার গাড়ি নিয়ে। বেশি একটা টাইম লাগবে না, ওনাদেরকে বলে দিলাম 10 মিনিট লাগবে আমার, জাস্ট 10 মিনিট যাইতে লাগবে। অলরেডি ইনশাল্লাহ 10 মিনিটের ভিতরে কিন্তু পৌঁছে যাবো ওনাদের এখানে। তো চলেন, আল্লাহ ভরসা যাই, দেখি ওনারা রেডি আছে হয়তো বা, কারণ ওনাদের গাড়ি যেহেতু ডিস্টার্ব দিচ্ছে, সেক্ষেত্রে তো আমাকে যাইতে হবে। যাক, এলাকার রাস্তা দিয়ে বেরোইতেছি, আল্লাহ ভরসা যাইতে থাকি। চলেন যাক, আজকে বেরোলাম। আর মূলত হচ্ছে যে আজকে বের হওয়ার কারণ হচ্ছে যে আজকে যাদেরকে নিয়ে যাচ্ছি ওনাদের একটা গাড়ি আছে, ওনাদের গাড়িটা হচ্ছে একটা গাড়ির প্রবলেম দেখা দিছে, এর জন্য হচ্ছে দেন আমাকে যাইতে হইতেছে। তো মূলত আমার কিন্তু যাওয়ার কিন্তু কোনো প্ল্যান বা নিয়ত ছিল না। দেন আমি হচ্ছে দেন দেন খাইতেছিলাম, ঘুরতেছিলাম, তারপর দেন হঠাৎ করে ঠিক হয়ে গেল। একটা ভাই ফোন দিয়ে বললো ওনার গাড়ির নাকি প্রবলেম, গ্যাসে চলতেছে না। পরে বললো যেহেতু ওনারা বিদেশে চলে যাবে আজকে, এর জন্য হচ্ছে যে তেমন একটা রিস্ক নিল না, যদি ঠিক করতে চায় সেক্ষেত্রে ওখানে অনেকক্ষণ টাইম লাগবে। এজন্য দেন আমাকে ফোন দিয়েছে, মেহেদি ভাই আপনি আসেন, আপনাকে নিয়ে যাচ্ছি। উনি কিন্তু একটা গাড়ি মাহাজন আর কি, বোঝেনি। তো যাক, আল্লাহ ভরসা যাইতেছি, রিজিকে ছিল, কপালে ছিল, এই জন্য যাইতে পারতেছি। আর ইদানিং টিভির চাপ একটু বেশি, যেহেতু শীতকাল চলে যাচ্ছে, আর এমনকি শীতকাল কিন্তু একদম পুরা ভরপুর, টিভির চাপটাও কিন্তু অনেক বেশি। তো যাক, আজকে কিন্তু আমরা এয়ারপোর্টে যাইতেছি, সবাই কম বেশি জানেন, যেহেতু আমি বলছিলাম যে ওনার গাড়ি ডিস্টার্ব হয়েছে। আর মূলত আজকে তেমন একটা গাড়ির চাপ নাই, যেহেতু বিকাল টাইমে বের হইতেছি, 3টার মতো বাজে, 3:30 নাকি 4টা বাজে গেছে পাম্পে গেতে গেতে। সত্যি বলতে আজকে যে এইভাবে ট্রিপ হয়ে যাবে আমি কখনো কল্পনাও করতে পারি নাই। ভাবছিলাম যে আজকে হয়তো বা কোনো ট্রিপ হবে না, তারপরে দেন কেমন জানি হঠাৎ করে বিকালবেলা হয়ে গেছে, দেন দুপুরে খাবারটা কোনো রকমভাবে খাইতে পারছি, তারপরে কিন্তু ইনশাল্লাহ ঢাকার উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। চাইলে আমি একটু ওনাদেরকে বলছিলাম যে ভাই ওনার তাড়াহুড়া 20টা মিনিট টাইম দিচ্ছে আমাকে, যে ভাই 20 মিনিটের ভিতরে যেভাবে হোক আপনি রেডি হয়ে আসতে হবে। আমি বলছি ঠিক আছে ভাই, প্রবলেম নাই, 20 মিনিটের ভিতরে আমি চলে আসবো। তো তারপরে হচ্ছে দেখলেন ফোন দেওয়া অনেক তাড়াহুড়া বাতে দিছে, আমি বললাম যে ভাই 10 মিনিটের মধ্যে চলে আসতেছি। তো তারপরে কিন্তু ইনশাল্লাহ ওনাদের ওখানে যাওয়ার পরে দেখুন ওনারা ব্যাগ লাগেজ নিয়ে একদম ওনাদের সেখানে গাড়ি রাখে পার্কিং একদম রেডি। তারপর যাওয়ার পর ওনাদেরকে সবাইকে উঠানোর পরে দেন আমি কিন্তু বেরিয়ে পড়ছি। তবে এখন যাওয়ার পর আমার গ্যাস নিতে হবে, গাড়িতে তেমন একটা গ্যাস নাই, কারণ গতকালকে একটা বিয়ের টিপ মারছিলাম। চলেন পাম্পে যাই, পাম্পে যাওয়ার পর গ্যাসটা আগে উঠাই। যাক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম। তোমার লাগে হ্যান্ডশিপ করি ভাই, কেমন আছো ভাই? ভালো আছো না? হ্যাঁ, আমার কমাই দিয়ে বন্ধ করে দিও। তো ভাই ভাই গেলে না, এই যে তোমার একটা হ্যান্ডশিপ করে নে, তোমার লগে হ্যান্ডশিপ করে নে ভাই, কেমন আছো তাহলে? তোমার আগে পাম্পরা গোষ্ঠী মেরা সাঙ্গে টাঙ্গাইলের মধ্যে। যাক, আলহামদুলিল্লাহ পাম্পে চলে আসলাম, গ্যাস নিতেছি। আমার 600 টাকা দিয়ে বন্ধ করে দিও ভাই, আজকে গ্যাস নেওয়া তো দরকার নাই, রাত্রেবেলায় ফুল চাপ দেবো। তো যাক, বর্তমানে হচ্ছে আমাদের টাঙ্গাইল আশিকপুর বাইপাস পাম্পে আছি, গ্যাস নিতেছি। আর আজকে কিন্তু মূলত আমরা এয়ারপোর্টে যাচ্ছি খুব তাড়াহুড়োর মধ্যে। আজকে যে টাইমে চলে আসতাম টাঙ্গাইল, তার থেকে 20 মিনিট আগে চলে আসছি। তার বুঝছেন গাড়ি কেমন চালাইতে হয়েছে। তো যাক, আল্লাহ ভরসা, খুব দ্রুত চলে যাবো। আমাদের আঙ্কেলটা বাইরে সবাই এখানে আছে, আর দু একজন এদিকে চলে গেছে, আর আমরা কিন্তু গ্যাস নিতেছি। 600 টাকা দিয়ে বন্ধ করে দিও ভাই, আজকে বেশি নেওয়ার প্রয়োজন নাই, দেন ঘুরে এসে ফুল চাপ দিব। তো চলেন, আল্লাহ ভরসা, আমরা গ্যাস নেওয়া শেষ করে খুব দ্রুত কিন্তু বেরিয়ে পড়বো, কারণ আজকে আমাদের কিন্তু 7টার মধ্যে কিন্তু এয়ারপোর্ট থাকতে হবে। আর এখন কিন্তু বিকাল 4টা 4:30 মতো বাজে। তো যাক, আলহামদুলিল্লাহ পাম্পে থেকে গ্যাস নিয়ে বের হইলাম। আজকে কিন্তু অনেক তাড়াহুড়ার মধ্যে পড়ে গেছি, হচ্ছে যে ওনাদের বিমানের ফ্লাইট হচ্ছে রাত 10টার সময়, তবে আমাকে হচ্ছে আগে যেতে হবে।
আর ওনাদের গাড়িটা একটু প্রবলেম হওয়ার কারণে ওইখানে 1 ঘন্টার মতো টাইম লেগে যায়, মানে ভাবছিল ওনারা ঠিক করতে পারবে, তারপরে তেমন একটা ঠিক করতে পারে নাই। তারপরে যখন দেখতেছে যে টাইম হচ্ছে না, ওই সময় হচ্ছে আমাকে ফোন দেওয়া হয়েছে, দেওয়ার পরে বলতেছে ভাই আপনার গাড়িটা খালি আছে কিনা। পরে বলছি ভাইয়া গাড়ি খালি আছে, প্রবলেম নাই, কোথায় যেতে হবে বলেন। পরে বলতেছে যে দেখেন আমাদের গাড়িটা একটু সমস্যা হয়েছে। বললাম কি সমস্যা হয়েছে? পরে বললো যে গাড়িটা এরকম ভাবে সমস্যা হয়েছে, তাহলে হচ্ছে তাহলে কি করা যায়। পরে দেন হচ্ছে বললাম ঠিক আছে আমি আসতেছি, আমাকে একটু টাইম দেন। পরে ধর হচ্ছে দেন আমি ওনাদেরকে নিয়ে ইনশাল্লাহ রওনা হয়েছি। আর আজকে ওনাদের তাড়াহুড়োর জন্য গাড়িটা রাফ চালাইতে হইতেছে। আমি কিন্তু সত্যি বলতে গাড়ি কখনো রাফ চালাই না, আমি আমার মতোই চালাই, কিন্তু আজকে ভাই সত্যি রাফ চালাইতে হইতেছে, কারণ মানে 1-2 ঘন্টা আমরা অনেকটা লেট করে ফেলছি। যে সময়টা আমাদের এয়ারপোর্টে বসে থাকার কথা ওই টাইমে আমরা হচ্ছে বর্তমানে আমাদের টাঙ্গাইল শহর বাইপাস পার হয়ে কিন্তু চলে আসছি। এই জন্য লেট হয়েছে, ওনাদের জন্য লেট হয়েছে। ওনারা হচ্ছে গাড়িটা যদি ঠিকঠাক থাকতো তাহলে কিন্তু ওনাদের একটু প্রবলেম হইতো না, আমারও কিন্তু এতটা চাপ যাইতো না। তবে আমাকে বললো ভাইয়া যেভাবে পারেন যত দ্রুত যাওয়া যায় দেন আমাদেরকে নিয়ে এয়ারপোর্টে পৌঁছায় দেন। আমি বলছি যে ভাই প্রবলেম নাই, আমি আপনাদের জন্য যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি, আপনারা টেনশন নিয়েন না। পরে বললো দেখেন ভাই আমাদের গাড়িটা এরকমভাবে সমস্যা হওয়ার কারণে আজকে কি একটা সমস্যায় পড়ে গেছি। পরে ভাবলাম যে আর লেট না করি, যে পরে আপনাকে ফোন দিচ্ছি, দেওয়ার পরে ইনশাল্লাহ আমরা যাইতেছি। পরে প্যাসেঞ্জারকে সান্ত্বনা দিতেছি, মানে যাচ্ছি, ওনারাও যেহেতু ওনাদের একটা গাড়ি আছে ওনারাও জানে কতক্ষণ লাগবে এয়ারপোর্ট পৌঁছাইতে। পরে পরে বললো যে তোমার যেটুকু পারো একটু টাইনে যাওয়ার চেষ্টা করো, ইনশাল্লাহ আমরা খুব দ্রুত এয়ারপোর্টে পৌঁছে যাবো। পরে বললাম যে যেহেতু এখন 5টার মতো বাজে, সেক্ষেত্রে আমরা কিন্তু 7টার মধ্যে এয়ারপোর্টে থাকতে পারবো। উনি বলছে প্রবলেম নেই, 7টার মধ্যে থাকলে সমস্যা নাই, 7টার আগে যাইতে পারলে বা 8টার আগে যাইতে পারলে ভালো হতো। পরে বললাম যে দেখেন যদি যে টাইমে বেশি এই টাইমে জ্যাম তোটের সমস্যা, কাল টাইমে একটু জ্যাম তোট একটু বেশি থাকে, এর জন্য বলছি যে সমস্যা নাই, ইনশাল্লাহ আমরা যতই দ্রুত যাই বা আমরা খুব দ্রুত এয়ারপোর্টে পৌঁছানোর চেষ্টা করবো। আর হচ্ছে ওনার ফ্লাইট হয়েছে যেহেতু রাত 10টার সময়, বলছে যে 7টা, 7:30 বা 8টার মধ্যে ঢুকলে হইব। পরে বলছি যে যদি জ্যাম থাকে ইনশাল্লাহ কিন্তু 8টার আগে এয়ারপোর্টের ভিতরে ঢুকে যাবো। আর যদি জ্যাম থাকে 8টার আগে কিন্তু ঢোকা কিন্তু সম্ভব না, যেহেতু আমরা বিকাল টাইমে বেরোইছি। আর বিকাল টাইমে কিন্তু রাস্তাঘাটে জ্যাম থাকে, আপনারাও কম বেশি জানেন, শুধু এখানে না সব জায়গায় কিন্তু একই অবস্থা। আজকে কপালটা এত পরিমাণ ভালো ছিল ভাই, সোজা কিন্তু প্রায় উত্তরা হাউস বিল্ডিং আজমপুর চলে আসলাম। তার কারণ হইতেছে আজকে আমরা কিন্তু বিআরটির লাইন দিয়ে আসছি নাই, তবে সন্ধ্যার টাইমে বিআরটির লাইনটা কিন্তু অনেক পরিমাণ জ্যাম থাকে। অনেকে কিন্তু ঢাকা আসার জন্য ঢাকা গাজীপুর হয়ে কিন্তু দেন বিআরটির যে লাইন আছে মাঝখানে যে লাইনটা বোটবাজার থেকে উঠে বা গাজীপুর বুগরা বাইপাস থেকে উঠে দেন ওইখান থেকে কিন্তু ওঠে, কিন্তু সন্ধ্যার টাইমে বিকাল টাইমে আসলে মানে হচ্ছে একদম সন্ধ্যা 6টা পরে মাঝখানের লাইনে না হয় বেটার। দেন বিকাল 3টা-4টার সময় আসলে কোনো প্রবলেম নয়, বা দিনে আসলে কোনো প্রবলেম নাই, কারণ রাত্রেবেলা সব গাড়ি মাঝখানের লাইন দিয়ে চলে আসে আর মাঝখানের লাইন দিয়ে বের হয়। এর জন্য 2টা করে লাইন হয়ে যায়, মানে আওড়া কাওড়া, মানে কিছু কিছু ড্রাইভারের জন্য মাঝখানে জ্যাম লাগে থাকে। আমি একটা জিনিস আসার সময় দেখলাম বাম দিয়া পুরা রাস্তা ক্লিয়ার হয়তো বা মাঝখানের লাইনে জ্যাম, মানে বাম দিয়ে আইসে যে কি একটা লাভ হয়েছে। আর মাঝখানের লাইনটা যদি আসতাম এতক্ষণ কিন্তু আমরা এখানে আসতে পারতাম না। তবে আমাদের যাত্রী আমাদেরকে বললো যে ভাই আপনি মাঝখানের লাইন দিয়ে যান, খুব দ্রুত যাইতে পারবো। পরে আমি ভেবে চিন্তা দেখলাম যে ভাই দেখেন মাঝখানের লাইনে এরকম প্রবলেম হয়, যদি প্রবলেমে পড়ে যায় ভাই কিছু করার না, বিমানে ফ্লাইট কিন্তু মিস হবে। আর যদি বাম দিয়ে যদি যাই যত জ্যাম থাকুক একটু করে আগাইতে পারবো, মানে বসে থাকতে হবে না। পরে বাম দিয়ে আসার পরে তো পুরো একদম চাঙ্গা, মানে পুরো একদম মানে ক্লিয়ার, মানে সোজা কথা বুগরা বাইপাস থেকে 20 মিনিটে আমরা কিন্তু আজমপুর চলে আসলাম। আর যদি মাঝখান দিয়ে আসতাম তাহলে মনে হয় না বোটবাজার পার হইতে পারতাম, এত পরিমাণ জ্যাম ছিল। তো যাই হোক আল্লাহ ভরসা, কপালে ছিল, খুব দ্রুত চলে আসছি। তবে আরেকটা জিনিস আপনাদের একটা কথা বলে দেই, যারা ড্রাইভার আছেন আমার ভিডিও দেখতেছেন অবশ্যই প্যাসেঞ্জারের কথা শুনে ভাই কখনো গাড়ি চালায়েন না, তাহলে কিন্তু বিপদে পড়বেন। সবসময় চেষ্টা করবেন আপনি মন মতন চালানোর চেষ্টা করবেন, মানে আপনার যে দিকটা মন চায় আপনি ওই দিকটা যাবেন। আমার কথা হচ্ছে প্যাসেঞ্জার বা যাত্রী যেটা বলেন না কেন, যেখানে যাওয়ার উদ্দেশ্য বা গন্তব্য যেখানে ওখানে নিয়ে গেলে হয়, যেখান দিয়ে মনে হচ্ছে ড্রাইভার যাবে এই জন্য আর কি, মানে তাড়াহুড়ার কাজ যেগুলো আর কি। আর যদি ঢাকা সিটির মধ্যে কিছু কিছু ড্রাইভার আছে বা বিভিন্ন জায়গায় আছে পরিচিত লোক আছে, মানে প্যাসেঞ্জার আছে, ওনারা একদম শর্টকাট রাস্তা চিনে, কিছু কিছু মানুষ আছে ওনাদের কথা মতো যাওয়া পারফেক্ট। আবার কিছু কিছু মানে দুনিয়াতে কিছু কিছু ওগুলা প্রাণী আছে, অবলা প্রাণী, মানে যেগুলো বোঝে না কিছু আর কি, ওনাদের জন্য কিন্তু মাঝে মাঝে একদম জ্যামের ভিতরে বসে থাকতে মাঝে মধ্যে, বেশি বোঝে যে 1 লাইন 2-3 লাইন, এই জন্য যেদিক দিয়ে ড্রাইভার মন চাবে যেন ওদিক দিয়ে যাইতে দেবে না, বিকল্প রাস্তা দেখতে বলে।
এই জন্য হচ্ছে পুরো মাথাটা নষ্ট হয়ে থাকে, জ্যামে থাকে, এরকমভাবে জ্যাম থাকে। এই জন্য হচ্ছে যে কাজে কাজে সবসময় প্যাসেঞ্জারের উপর রাগারাগি করা উচিত না, মানে তাদের কথা না শুনে গাড়ি চালানো বেটার আমি মনে করি। তবে যাই হোক, আজকে কিন্তু খুবই ভালো লাগতেছে, খুব দ্রুত এয়ারপোর্টে চলে আসলাম। আর ওনারা আমাকে ধন্যবাদ দিতেছে যে ভাই আপনি থাকতেন মানে আপনার কথা বলতেছে আর কি, আপনি মাঝখানে, ওনারা সবাই এখন আমার কথা বলতেছে যে যদি মাঝখানে লাইন দিয়ে আসতাম তাহলে কিন্তু আমাদের অনেকটুকু পিছিয়ে বসে থাকতে হতো। তো যাক, মেহেদি ভাইয়ের মতো অনেক ট্যালেন্ট আছে, অনেক বুদ্ধি আছে, মানে বলতেছে আর কি সব যে গাড়ি চালালে সব লাগে জিনিস মিনিস। পরে বললাম যে ভাই এত পাম্প দেওয়ার দরকার নাই, তো চলেন এয়ারপোর্টে যাই। পরে বললো আসলে ভাই পাম্প দেওয়ার কিছু না, তুমি অনেক ভালো গাড়ি চালাও, এটাই বললো আর কি। আয় হায় আয় তেরে গোষ্ঠী মারছে, এত লোক কে বাইরে যাইতেছে গা, বাংলাদেশ তো খালি হয়ে যাইতেছে গা। আয় অফিসার স্যার উপর দিয়ে তুলে দেবো নাকি ডিপ দিমো কোনটা? আয় হায় গোষ্ঠী মারছে, দেন কি পরিমাণ যাত্রী বাইরে দেশে যাইতেছে, এ পরিমাণ বাংলাদেশ যাত্রী কমে গেলে গা, তো দেশ দুনিয়া মানে ইয়ে যাবো গা, খালি যাবো গা। ঢাকা শহরের লোক সব খালি যাবো গা, সব পাঠাই দাও, সব বাইরে বাইরে পাঠাই দাও, বাইরে যায় চাকরি বাকরি করে বাংলাদেশ ধনী করুক, বাংলাদেশ চাঙ্গে তুলে দিব বাংলাদেশ। কারণ হইতেছে যে বাংলাদেশের মানুষের তো সুবিধার অসুবিধার তো শেষ থাকে না, এই জন্য এই প্রবলেমটা একটু বেশি। আয় হায় গোষ্ঠী মারছে, কাম কি জানি দেখলাম মনে হয় খালি পুলা মানুষ, খালি পুলা মানুষ, আর কত সুন্দর সুন্দর নায়িকা দেখা যাইতেছে। আমার ক্যামেরা ভিতরে ধরা দিলে কমিউনিটি গাইডলাইন, কারো যদি পছন্দ হয়ে যায় কোনো সিস্টেমে আমারে কইলে কিন্তু আমি একদম সিস্টেম করে দিব, একবার সিস্টেম করে দিব পুরাই গোষ্ঠী মাইরা সাঙ্গে। তো যাক, অনেকদিন পর আজকে এয়ারপোর্টে আসলাম ছাদে, তাও আবার গাড়ি পার্কিং করতে হইব, ঢুকাই তো যাইতেছে না। আই তেরি গোষ্ঠী মারছে এবাকে, খালি ছায়া রয়েছে মানুষ, ছায়া ছায়া কি কি জানি দেখতেছে। আই বাজারে দিল মনে হয় না, ঠিকই আছে, টাইম টু টাইম ঢুকতেছে, আমরাও কিন্তু যে ঢুকবো সোজা তাই গে সোজা ডিপ দিয়া। আই হাই গোষ্ঠী মারছে এবাকে, নিয়ম কি পাল ঢেলাই দিল নাকি বুঝতেছি না কোনো কিছু। যাক, এই যে যাত্রী অপেক্ষা কারাগারি ঢুকতেছি আমরা এখন, কত নায়ক নায়িকা ছবি উঠাইতেছে, কত সুন্দর সুন্দর নায়ক নায়িকা ছবি উঠাইতেছে, হ্যাঁ পুরাই গোষ্ঠী মারছে। যাক, এয়ারপোর্টে পার্কিং এ ঢুকতেছি, চলো আল্লাহ বর্ষা, এখন আমরা পার্কিং এ যাব। যাক, হাসান ভাই লগে বহুদিন পরে কিন্তু আজ তারি গোষ্ঠী মারছে ভাই, এই অবস্থাকে ভাই শীতে ধরছে নাকি ভাই? ও গরিব মানুষ না আছে আমরা, এই দেখেন আমি শীতের কাপড় কেটে নেই ভাই, এই বড় লোক মানুষ তো পাড়িয়ে ফোন দিতে না, কেরা ফোন দিতে আল্লাহ মানুষ জানে, ফোনের সুদনে ভাই থাকায় না ভাই, কই না ভাই এ করতেছেন কে ভাই? বাতাসে ও সুদাইলাম না ভাই, স্টাইলটা কিন্তু সেই ভাই, কেমন লাগছে তোমরা কোনো একটু? সেই না পুরাই গোষ্ঠী মারছে ভাই। তো যাক, এই যে এয়ারপোর্ট আছি বর্তমানে টার্মিনাল 2 এর সামনে, আর আমার গাড়ি কিন্তু উপরে রেখে আসছি, ওইখানে কিছু ভাই বাজার সাথে দেখা হয়েছে, আর গাড়ির মধ্যে বয়ে আড্ডা মাড্ডা দিয়ে আর থাকতে পারলাম না। আসলে ভাই তোমার ভিডিও হয় না তো, তোমার শেয়ার হয় না, ভিডিও তো গেছে আছে চুল কাটছো, এডি কোন চুল কাটা কই ভাই? বাবরি মাবরি আমি চুলের সামনের সমস্যা আছে, হেই মিয়া জান হাসা হাসি করেন কে, কি আর অবস্থা সৃষ্টি করে নিয়েছে এয়ারপোর্টে, ভিত্তি আলে গোষ্ঠী মারছে, পুরাই গোষ্ঠী মারছে মিয়া, জানেন দিকে। হ্যাঁ কি হয়েছে তাই? হ্যাঁ তার কাটা, আমরা তো তাও নাই ভাই, আমার দিকে হরেনের দিকে। এ ভাই ঠিক হয়েছে না, আমি আমার যা আছে হেরাতে, আমার যা আছে হেরাতে ভাই, মারে দিন না ভাই, আমার যা আছে আপনার তা নাই ভাই, জলে আগুন বুকেতে, এই যে বুকটা মধ্যে বুকটা দুয়াই দিয়ে একটু ভাই, মোড়া মানুষ ধরে আরাম পাচ্ছে আপনার বুকের মধ্যে ভাই, দেখেন সরানি মুখ ঘোরাই নিয়ে যাচ্ছে, লজ্জা পাইছে। যাকে টার্মিনাল 2 এর সামনে আছি, আমার গাড়ি ওইখানে রেখে আসছি, মাঠের ভিতরে আজকে ফাঁকা আছে, হাসান ভাই বিদায় নিয়ে চলে যাবো। আর এই যে ছাড়াও দিন ভাই মিটাইছে গোষ্ঠী মারতে, এত বড় মানুষ ভাই সামনে দেখছে ভাই, এত বড় মানুষ আমার জীবনে প্রথম দেখলাম ভাই, এত বড়, আল্লাহ ইয়া আল্লাহ ভাই, তুমি তো আরেকটু টাওয়ার রেখে গেছে ভাই, আল্লাহ। হাসান ভাই মন খারাপ করছেন ভাই? না জানবো ভাই, হ্যাঁ জেগে ভাই না একটু কিছু খাও না ভাই, ধন্যবাদ বলছেন, না না সমস্যা না ভাই, 500 টাকা খরচ করাম না ভাই, আপনি যে আপ্যায়ন করছিলেন একদিন ভাই, পুরাই গোষ্ঠী মাই দিচ্ছেন না ভাই, ধন্যবাদ। না না ভাই ইয়ার বড় আজকে গোষ্ঠী মাইরা সাঙ্গে, কি অবস্থা বড় ভাই? গোষ্ঠী মারছে না? আজ তেরে আমাদের গোষ্ঠী মারতে জ্যাম লাগা আলাই দিছেন এই জায়গায়, আজ তেরে গোষ্ঠী মারতে সিরিয়ালে ভাই, এই ভাই হাসান ভাই গো, এই সিরিয়াল লাগে ভাই, চোখ দুইটা বড় বড় ভাই, কি খাই আইছে নে, পানি রানে খাইছে নে ভাই ইয়ার পরে, এ তুমি তো খাইতে খাইতে হুকাই গেছো গা, চোখ গাটা ঢুকে গেছো গা, হ্যাঁ ভাই তুমি ঠিক আছো? আর ওই যে হে খায় তো পুরা ধান্দায় পড়ে আছে গা, টিভা ধান্দায় পড়ে আছে গা,
ভাই আমনের যে নিয়া কম আমনে তো আমার রুমে গাড়িছেন ভাই সিক্স প্যাক বানাইছি কিন্তু আমনে 6 প্যাক বানাইছেন দেই একটু না হ্যাঁ সব ঠিক আছে ভাই আমনে বডি পারফেক্ট ভাই একদম পারফেক্ট ভাই ঠিক আছে হ্যাঁ কাকা তো ভালোই তো আছে শীতের সুদনে শেষ ইজ্জত নিয়ে টানানি বাজায় না চুপ থাকো ঠিক আছে রাহগা সমস্যা নাই খায় মেটা খাইকম না মজা করলাম কিছু মাইন্ডে নিও না এই যে আছে এয়ারপোর্টের সামনে এক ভাইয়ের জন্য অপেক্ষা করতেছি ভাই আসতে লেট করতেছি হ্যাঁ বলে জুতা কম নাই তোমরা দুর্নাম করবে না বলে মানুষের নামে দুর্নাম করবে না টিকাটিভি করতেছো প্রেম করো ভালো চেহারা সুন্দর না ভাই মাশাআল্লাহ চেহারা সুন্দর দেখে প্রেম করতেছো আমার চেহারাও না প্রেমও করাই না ভাই জামাই এক ওই বন্ধ করতে দিল কি অবস্থা ভাই আমরা একটু যাবেন কেন কি হানি ভাই দেখ আপনি বিদায় দিয়ে মুই একটু পরে আমরা জমগা প্রেম করে যা সরম ভাই দেহ হাসান ভাই দেখছেন ভাই মেয়ে মানুষ পছন্দ করবে ভিডিও যারা যারা দেখতেছে দিয়ে নায়ক সাহেব দাড়ি কাটিং চুলে কাটিং আমার থেকে ভালো আছে গোবো সুন্দর আছে আর ওই যে লজ্জাইতে লোক বিয়া করছে বউ গেছে গা দুইটা বিয়া করছে আর বিয়া করা হবে না ভাই বিয়া করতে পারবেন আপনি ভাই হাসান ভাই সিরিয়াসলি বিয়া করতে পারবে না ভাই দেখেন আপনি কথাটা মিলে নিয়েন এই তোমরা দেখো আমার পছন্দ কাম নেড়ে বাস্তব এটাই সত্য ভাই হে তো বিয়া করা হইতাছে না বিশেষ করে হ্যাঁ। আপনি যে হেল্পারদের একটু সুযোগ দিয়ে হ্যাঁ হেল্পার গাড়ি চালা যেবা শান্তি পা হ্যাঁ। এবং তার মনে ফিলটা আনন্দ ভোগ করতে পারে প্রচুর অবস্থা ঠিক গোষ্ঠী মারছে ঠিক আছে মাইরা দিছেন বলে আমার খুলে নাও বাবা খুলে নাও হ এ না ওরা মুইতে দে যাই হোক আমরা এয়ারপোর্টে ছিলাম আর কি অনেকক্ষণ ছিলাম 4 ঘন্টার মতো ছিলাম তবে এয়ারপোর্টে আসার পর অনেক ড্রাইভারদের সাথে দেখা হলো দেন ইনশাল্লাহ মজা করলাম হাসা ঠাট্টা করলাম সবাই মিলে একটু আনন্দ করলাম বা এগুলাই ভালো লাগে যে ভিডিও করে দেন বিভিন্ন জায়গায় যায় বিভিন্ন মানুষের সাথে দেখা হয় এইসবই ভালো লাগে ভাই একটু সাপোর্ট পাওয়া যায় 2-4-5 জন আসলে দেখা সাক্ষাৎ হয় কথাবার্তা বলা হয় যে ভাই আপনার ভিডিও দেখি মানে আল্লাহর রহমতে যে কোনো জায়গায় যাই কম বেশি বের হয় আর কি রাস্তাঘাটে বের হয় ভালোবাসা মানুষের সাথে 2-1 জন বের হয় ভিডিওটি দেখা হয় মানে এমনি অনেক দুষ্টু ফাজলাম করি আর কি তবে যাই হোক ওনাদের সাথে অনেকক্ষণ ছিলাম ও বাইরে অনেক মজার মানুষ ছিল মানে এখানে আসা যে এইভাবে ওনাদের সাথে দেখা হয়ে যাবে আমি কখনো ভাবতেও পারি নাই যে ভাইদের সাথে এভাবে দেখা হয়ে যাবে তবে আমাদের একটা গ্রুপ আছে গ্রুপের ভিতরে মানে এয়ারপোর্টে বা বিভিন্ন জায়গায় আমরা কোনো জায়গায় গেলে মানে একটু বয়স দেওয়া যায় ভাই আপনার এলাকায় তাছি হ্যান ত্যান মানে এর কি মানে সম্পর্ক থাকলে ভাই আসলে ভালো সব সময় সাপোর্ট পাওয়া যায় তো যাই হোক এয়ারপোর্ট থেকে খুব দ্রুত বেরিয়ে পড়ছি 4 ঘন্টা ছিলাম বৈশা তারপর যাত্রী চলে গেল অন্যকে রেখে চলে আসছি আর বেশি একটা লেট হয় না আজকে অন্য দিন 6-7 ঘন্টা করে বসে থাকতে হয় আজকে কিন্তু খুব দ্রুত বেরিয়ে পড়ছি তবে যাক বের হওয়ার সাথে সাথে রাস্তা অনেক জ্যাম পড়ে গেছে হঠাৎ করেই তো যেহেতু ঢাকা থেকে বেরোতেছি হালকা পাতলা জ্যাম একটু থাকবেই তো এটা ব্যাপার না ওটা মানায় নিতে হবে আর বের হওয়ার সময় বিআরটি লাইনে ঢুকছি আমি গুগল ম্যাপে সার্চ দিয়ে দেখলাম বিআরটি লাইন ক্লিয়ার আছে কিনা তবে পুরো বিআরটি লাইন ক্লিয়ার নাই মাঝখানে একটু জ্যাম আছে দেখি সামনে থেকে দেন বাম দিয়ে বেরোয় চলে যাবো মাঝখানের লাইন দিয়ে আসলে ভাই ঠিক হয় নাই কারণ টঙ্গী থেকে তো আমরা আজমপুর থেকে আসলাম সোজা দেন 7-8 মিনিটে চলে আসছি এখন এখান থেকে বের হয়ে বামের লাইনটা দেন চলে যেতে হবে সামনে জ্যাম আছে অনেক আলহামদুলিল্লাহ অবশেষে আজকে অনেকদিন পরে কিন্তু এই যে বিসমিল্লাহ হোটেলে চলে আসলাম মির্জাপুর গোড়ায় আর এই যে আমার গাড়ি হচ্ছে এখানে একটা অ্যাম্বুলেন্স বের হয়ে চলে যাইতেছে আর এখানে কিন্তু সর্বোচ্চ রাত্রেবেলা খাবার খাওয়ার চেষ্টা করি কারণ রাত্রেবেলা খাবার যখন আমরা খাই গরুর মাংস খাবারটা কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে এজন্য হচ্ছে এখানে আসলাম আজকে প্রায় কিন্তু রাত্রেবেলা আমি এখানে আসি দেন কাকা কিছু বলবেন ঠিক আছে তো যাক সবসময় কিন্তু কম বেশি এখানে খাই এখানে যে বর্তমানে যে ম্যানেজার আছে ভাই কিন্তু আমার পরিচিত মানে ওখানে খাওয়ার পর ভাইয়ের সাথে কথাবার্তা বললাম তো ভাই বললো যে অনেকদিন পরে আসলাম বললাম তো হয় ভাই অনেকদিন পরে আসলাম পরে যাক রাত্রেবেলা যখন এই ঢাকাতে ঢুকি তখন কিন্তু সবসময় এখান থেকে খাওয়ার চেষ্টা করি আর রাত্রেবেলা কিন্তু এখন কিন্তু প্রায় অনেকটা বেজে গেছে তো যদি দেখাই রাত 12টার মতো বাজে অলরেডি 1টা বেজে গেছে তো দুপুরের খাবার খাইছিলাম আর রাত্রে খাবারটা কিন্তু এখান থেকে খাইলাম তো প্যাসেঞ্জারকে একটু বিরতি দিলাম 10 মিনিটের জন্য খাবারের পরে ওনারা হালকা পাতলা চা পান খাইতেছে দেন তারপরে কিন্তু এখান থেকে চলে যাবো আর এই বর্তমানে এখানে কিন্তু সর্বোচ্চ খাবার আর গিয়ে দিক দিয়ে সোহাগপুর মির্জাপুর তো চলো নালা বর্ষা আমরা বেশি একটা লেট করবো না যেহেতু ওনাদের খাবার শেষ আমার খাবার শেষ একটু পর আমরা এখান থেকে চলে যাবো আজকে বাইরে একটু ঠান্ডা লাগতেছে কেমন জানি কুয়াশা পড়ছে রাস্তা দিয়ে আসলাম তখন থেকে হালকা পাতলা কুয়াশা আর এমনি শীত একটা ভাবও কিন্তু চলে আসছে আর শীত কিন্তু অলরেডি চলে গেছে গা তারপরেও কেমন জানি হালকা পাতলা একটু শীত আছে তো চলো নালা বর্ষা আমরা এখন এখান থেকে বেরো চলে যাবো তো রাত্রেবেলা যারা এই রোডে আসবেন এখান থেকে খাবার চেষ্টা করবেন
রাত্রেবেলা খাবারটা ভাই সত্যি অনেক ভাই জোস, গরুর মাংস বিশেষ করে ভাই। যাই হোক আমরা কিন্তু হোটেল থেকে খাবার খেয়ে বের এলাম, আর বের হওয়ার সাথে সাথে রাস্তায় যে পরিমাণ গাড়ি ভাই, রাত্রেবেলা শুধু ট্রাক আর ট্রাক। তো যাই হোক খাবারটা অনেক ভালো ছিল। রাত্রেবেলা আমি যখন ঢাকাতে আসি মাঝে মধ্যে কিন্তু এই বিসমিল্লাহ হোটেলটাই খাওয়ার চেষ্টা করি। বর্তমানে হোটেলটা তো লোকেশন আপনারা জানেনই, বিসমিল্লাহ আর কি। তো আসলে আমাদের এই রুটে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক এই রুটে ভালো তেমন একটা হোটেল নাই যে খাওয়ার মতো। যতগুলা হোটেল ভালো ভালো রেস্টুরেন্ট আছে হচ্ছে দেন কুমিল্লা কক্সবাজার ওদিকে ভালো ভালো হোটেল রেস্টুরেন্ট পাওয়া যায়। আবার কিছু কিছু ফুড ভিলেজ আছে, ভালো ভালো রেস্টুরেন্ট আছে। যমুনা সেতু পার হলে কিন্তু ওই পারে পাওয়া যায়, মানে সিরাজগঞ্জের ওইদিকে আর কি, বগুড়া থেকে ভালো ভালো হোটেল পাওয়া যায়। ওদিকে কিছু ভালো ভালো হোটেল আছে, দেন আমাদের ঢাকা টাঙ্গাইল রুটে আসলে তেমন একটা ভালো হোটেল একটা নাই। দেন সবসময় চেষ্টা করি খাবার যেন ভালো হয়, দামটা যেন সর্বনিম্ন মধ্যে থাকে, মানে আর কি এইভাবে আর কি খাওয়ার চেষ্টা করি। আর বাইরে খাবার তেমন একটা ভাই ভালো লাগে না, খাইতে 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 বাসা ভাত খাওয়া মানে রুচি নষ্ট হয়ে গেছে। তো যাই হোক কিছু করার নাই, গাড়ি চালালে বাইরে খাবার খেতে হবে, তা না হলে দুনিয়াতে চলতে পারবো না, পেট চলতে পারবো না, এরকম অবস্থা। তো যাই হোক রাত্রেবেলা আসলে যাইতেছি, গাড়ির চাপ অনেক বেশি, মানে আসলে আজকে যেহেতু বেরোচ্ছি, আজকে রবিবার ছিল, আজকে কিন্তু অলরেডি সোমবার পরে যাইতেছে, প্রায় যেহেতু রাত 12টার মতো বাজে যাইতেছে, 11:30টার মতো বাজে। তো যাক আজকে কিন্তু প্রায় সোমবার, আর রবিবার দিন কিন্তু গাড়ির চাপটা অনেক বেশি থাকে, কম বেশি আপনারা জানেন। রবিবার মানে সব কিছু খোলা, অফিস আদালত সব কিছু খোলা। এখন কিন্তু ইদানিং শনিবার আর শুক্রবার কিন্তু সব বন্ধ দিয়ে দিছে, মানে শুক্রবার শনিবার সরকারি অফিস স্কুল কলেজ সব বন্ধ, রবিবার দিন সব খোলা। এর জন্য রবিবার দিন একটু জ্যাম একটু বেশি থাকে ঢাকা সিটির মধ্যে বিশেষ করে। আর যেহেতু বেরোয় পড়ছি ঢাকা থেকে, তেমন একটা প্রবলেম নাই। তবে গাড়িগুলো যে যাইতে পারতেছে না কিছু কিছু ট্রাকের জন্য, মানে কি বলবো, আর রাত্রেবেলা এত পরিমাণ ট্রাক চলে মাটির। দিনের থেকে রাত্রেবেলা গাড়ির চাপটা অনেক বেশি থাকে। দিনের বেলা তেমন একটা এই রোডে গাড়ির চাপ থাকে না, শুধু ট্রাক তো থাকেই না, শুধু বাস 2-4-5 হাতে কোনো বাস থাকে, লোকাল বাস যেগুলো আর কি, আর ডাইরেক্ট বাস তো আছেই। আর রাত্রেবেলা শুধু ট্রাক আর বাস, বড় বড় মানে লং রুটের বাস এগুলোই থাকে। আর রাত্রেবেলা তো ট্রাকের চাপ তো আছেই, না কইলেই হয় আর কি। তো যাক সামনে কিন্তু একটু গ্যাপ ছিল, এই উত্তরবঙ্গে আসার পরিবহন যে বাসটা আছে একটু নেকর বেকর করতে করতে যাইতেছে। আর আমাদের তো নেকর বেকর করতে করতে গেলে চলে না, কারণ সমস্যা বেজাল কাফি। তো যাক মাঝখান দিয়ে আর জ্যাম থাকার কারণে অনেক গাড়ি বাম দিয়ে হান্দায় দিচ্ছে, বাম দিয়ে বইটা যাইতেছে। তো যাই হোক অলরেডি প্যাসেঞ্জার নামাই দিয়ে বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। তো আসার সময় কিন্তু খাবার খাওয়ার পরে আমরা কিন্তু পাম্পে গ্যাস উঠাইছিলাম, তারপরে হচ্ছে যে দেন ওনাদেরকে সবাইকে নামাই দিলাম, নামাই দিয়ে বাসায় ভাড়া নিয়ে চলে আসলাম। আর এখন কিন্তু আমি আমার বাসার কাছাকাছি প্রায় চলে আসছি। রাত কিন্তু অনেকটা বাজে গেছে, এখন যদি ঘড়িটা একটু দেখাই 3:08 বাজে গেছে। তো অলরেডি বিকালবেলা কিন্তু বেরিয়েছিলাম দুপুর 2টার দিকে, 2টা 2:30 3টার মতো বেরিয়েছিলাম। আবার রাত কিন্তু 3টার মতো বাজে, অলরেডি কিন্তু 12 ঘন্টার মতো প্রায় ডিউটি করে আসলাম, মানে 12 ঘন্টার কি জার্নি করা হইলো আর কি। এয়ারপোর্ট গেলাম, বসে থাকলাম, অনেক ড্রাইভার আসছিল, ওনাদের সাথে দেখা সাক্ষাৎ করলাম, তারপরে দেন একদম সোজা বাসায় চলে আসলাম। তো যাক আজকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল, 100 টাকা পার্কিং এটা ওনারা দিয়ে দিছে। আর হচ্ছে যে আমাকে আর কি দিল দেন, খাবারের বিল ওনারা দিয়ে দিছে, আমাকে বিল আজকে দিতে দেয় নাই, ওনারা দিয়ে দিছে। তো যাক আজকে ভাড়া ছিল হচ্ছে 5,500 টাকা ভাড়া ছিল। তারপরে হচ্ছে যে গ্যাস উঠাইছি মাত্র 1,800 টাকার মতো গ্যাস উঠাইছি। তো যাওয়ার সময় 600 টাকা নিয়েছিলাম, ঘুরে এসে ফুল চাপ দিছি, 1200 টাকার মতো ঢুকছে। এই হচ্ছে টোটাল হচ্ছে 1,800 টাকার মতো গ্যাস ঢুকছে। তো যাক পার্কিং যেহেতু প্যাসেঞ্জার দিয়ে দিছে সেক্ষেত্রে আমার আর কোনো প্রবলেম নাই। বাসায় আসলাম, কত অন্ধকার দেখছেন, এই অবস্থায় বাসে যাবো কেমনে করে, রুমে যাবো কেমনে করে। তো এখন আর রাত্রেবেলা রুমে যাবো না, দেন হচ্ছে এখন হচ্ছে এখানে ঘুমায় পড়বো গাড়িতে। তবে যাই হোক আজকে ভাড়া যেহেতু 5,500 টাকা দিয়ে দিছিল, 5,500 টাকা ভাড়া দিছে, আর হচ্ছে 100 টাকা পার্কিং, এটা আমার পকেট থেকে দেওয়া লাগে না, ওনারা দিয়ে দিচ্ছে। আজকে 5,500 টাকা ভাড়া ছিল, গ্যাস ছিল হচ্ছে 1,800 টাকা গ্যাস, 1200 টাকা খরচ, 3,000 টাকা অলরেডি খরচ, আর থাকে 2500 টাকা মালিক ইনকাম। আজকে মালিক ইনকাম কম, কারণ হচ্ছে গতকালকে বিয়ে মারছিলাম, এই জন্য গ্যাস একটু বেশি লাগছে, হচ্ছে আজকে ইনকাম কম। তো ব্যাপার না, আজকে পর্যন্ত আবার দেখো বের জন্য।